ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেট প্ল্যাটফর্মে। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। গত ক্লাসে বোঝানো হয়েছিল যে সিলেবাস সম্পর্কে, সেই সিলেবাসে কি কি থাকবে না থাকবে, কোন সিলেবাসে কত, কোন ইউনিটে কত নাম্বার, সেগুলো নিয়ে। তো আজকে যে প্রথম ক্লাস, সেই ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট 1 দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। তো এখানে যদি আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 সালে। যদি আমরা দেখি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে সমাপ্ত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখছিলাম দুটো গোষ্ঠীর মধ্যে হয়েছে, একটা মিত্র শক্তি আর একটা অক্ষ শক্তি। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটো শক্তির মধ্যে হয়েছে, একটা মিত্র শক্তি একটা অক্ষ শক্তি। মিত্র শক্তির মধ্যে যদি আমরা দেখি রাশিয়া, আমেরিকা, ব্রিটেন এরা ছিল, এবং অক্ষ শক্তির মধ্যে ইটালি, আদার্স। তো এই ক্ষেত্রে আমরা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তিরা জয়ী হয় এবং অক্ষ শক্তি পরাজিত হয়। তার পরবর্তী সময়ে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কি পরিবর্তন দেখা দিল সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার বলেছে 1945 সালে হয়েছিল, শেষ হয়েছিল। তারপরে আমরা দেখি গোটা বিশ্ব দুটো দিকে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক, আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পুঁজিবাদী। তো এখানে যদি আমরা দেখি একটা হচ্ছে ইউএসএসআর আর একটা হচ্ছে ইউএসএ, অর্থাৎ গোটা বিশ্ব দুটো ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে ইউএসএসআর নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক আমরা বলতে পারি, আর একটা হচ্ছে ইউএসএ নেতৃত্বাধীন পুঁজিবাদী। এবং বলে রাখা দরকার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আমরা দেখতে পাই গোটা বিশ্বের ক্ষেত্রে এই রাশিয়া অর্থাৎ ইউএসএসআর এবং ইউএসএ দুটো বড় শক্তি রূপে নিজেকে আত্মপ্রকাশ করে এবং গোটা বিশ্ব এদের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আমরা জানি যে দুটো যে বড় বড় শক্তি অর্থাৎ ইউএসএসআর এবং ইউএসএ, এদের মধ্যে আমরা যে মূল ফারাক দেখতে পাই সেটা হচ্ছে আদর্শগত একটা পার্থক্য। তারা কোন আদর্শে বিশ্বাসী? ইউএসএসআর সমাজতান্ত্রিক, কিন্তু আমরা যদি দেখি ইউএসএ হচ্ছে পুঁজিবাদী। এবার ইউএসএসআর সেও চেয়েছিল গোটা বিশ্ব তার কথা মতো চলুক, বা সে গোটা বিশ্বের উপর সে নিয়ন্ত্রণ করবে, এবং ইউএসএ সেও চেয়েছিল কি যে গোটা বিশ্ব তার নিয়ন্ত্রণাধীন চলবে। তো এই মধ্যে যে দুটো যে সম্পর্ক, দুটো দেশের মধ্যে সম্পর্ক, একটা না শান্তি না গরম এরকম পরিস্থিতির মধ্যে চলেছিল। এবং এই যে ভাবাদর্শগত দিক থেকে যদি আমরা বলি, এরা সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী, এই যে এদের মধ্যে যে দূরত্বটা গড়ে ওঠে সেটাকে আমরা পরবর্তীতে ঠান্ডা লড়াই হিসেবে জানি। ঠান্ডা লড়াই অর্থাৎ না ঠান্ডা না গরম, এরকম ঠান্ডা লড়াই। এবং দুটো দেশেই তাদের নিয়ন্ত্রণাধীন বা তাদের নেতৃত্বাধীন শক্তি গঠন করতে চেয়েছিল। এর মধ্যে যে লড়াই, সমাজতান্ত্রিক আদর্শ বিশ্বাসী ইউএসএসআর তার নেতৃত্বাধীন অনেক নিয়ন্ত্রণ করতে চেয়েছিল অনেক দেশকে, এবং ইউএসএ সেও চেয়েছিল অনেক দেশের উপর তার নিয়ন্ত্রণ থাকবে। এর মধ্যে যে লড়াই সেটাকে আমরা বলি ঠান্ডা লড়াই। তাহলে এখান থেকে আমরা বুঝবো যে ঠান্ডা লড়াই কাদের মধ্যে হয়েছিল? ইউএসএসআর এবং ইউএসএ নেতৃত্বাধীন। তারপরে আমরা এখানে বুঝবো যে ঠান্ডা লড়াই উদ্ভবের কারণগুলো কি কি, যে ঠান্ডা লড়াই কেন হয়েছিল। তারপরে ঠান্ডা লড়াইয়ের মধ্যে আমরা বিভিন্ন পর্যায়গুলো দেখব। ঠান্ডা লড়াই সম্পর্কে কোন ব্যক্তি কি অভিমত পোষণ করেছিল সেগুলো আমরা এই পর্যায়ে দেখব। তাহলে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বে, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃত প্রবণতা এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক দ্রুত পরিবর্তিত হতে থাকে। আর যে দুটি শক্তির মধ্যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছিলাম সেটা হচ্ছে মিত্র শক্তি আর একটা হচ্ছে অক্ষ শক্তি। তাহলে মিত্র শক্তি তাহলে কে কে ছিল? এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন প্রভৃতি দেশ নিয়ে। আর অক্ষ শক্তি আমরা দেখেছিলাম জার্মানি, ইটালি, জাপান, স্পেন প্রভৃতি দেশ নিয়ে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে কোন দুটো শক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল? একটা হচ্ছে মিত্র শক্তি আর একটা হচ্ছে অক্ষ শক্তি।
মিত্র শক্তি আর একটা হচ্ছে অক্ষ শক্তি। এবার মিত্র শক্তির মধ্যে কোন কোন দেশগুলো ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন। তাহলে এমসিকিউতে দিতে পারে যে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি মিত্র শক্তির মধ্যে ছিল না। এখানে যদি দিয়ে দেয় ইটালি, তার মানে ইটালি অপশন হবে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন এরা ছিল মিত্র শক্তির মধ্যে। আর অক্ষ শক্তির মধ্যে কারা ছিলেন? এই যে জার্মানি, ইটালি, জাপান, স্পেন প্রভৃতি দেশ নিয়ে। তো এগুলো আমরা এইটুকু আমরা দেখলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিত্র শক্তি এবং অক্ষ শক্তির মধ্যে হয়েছিল। মিত্র শক্তির মধ্যে এই দেশগুলো ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন। আর অক্ষ শক্তির মধ্যে ছিল জার্মানি, ইটালি, জাপান এবং স্পেন। এটা গেল। এবং পরবর্তী সময়ে আমরা কি দেখতে পাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারা জয়লাভ করে? মিত্রজোট বা মিত্র শক্তি। এবার মিত্রজোটের মধ্যে একমাত্র সোভিয়েত ইউনিয়নই ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন এদের মধ্যে একমাত্র সোভিয়েত ইউনিয়ন, এই ইউনিয়নে ছিল সমাজতান্ত্রিক রাষ্ট্র। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী হলে মিত্রজোটভুক্ত রাষ্ট্রগুলির মধ্যেকার এই যে পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ, বিদ্বেষপূর্ণ মনোভাব মিত্রতাকে সত্যতা পরিণত করে। তো এই গেল। তারপর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আগেই বলা হলো যে পরবর্তী সময়ে বিশ্ব রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন বিশ্বের দুই অতি বৃহৎ শক্তি হিসাবে আবির্ভূত হয়। অর্থাৎ প্রথমেই বলা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গোটা বিশ্বে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এদের প্রভাব প্রতিপত্তি হলো এবং এরা দুটো বড় শক্তি হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করলো। সমগ্র বিশ্ব কত শিবিরে বিভক্ত হয়েছে? দুটো শিবিরে বিভক্ত হয়েছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রগুলি জোটবদ্ধ হয় এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী কমিউনিস্ট দেশগুলি ঐক্যবদ্ধ হয়। অর্থাৎ প্রথমেই বলা হলো যে পরবর্তী সময়ে গোটা বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে সমাজতান্ত্রিক দেশ, সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। আর একটা হচ্ছে পুঁজিবাদী মতবাদে বিশ্বাসী, সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এবং এরা নিজেদের মধ্যে যে একটা প্রভাব, সেই প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। এটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা, যেটা একটু আগে বলা হলো, আধিপত্য বিস্তারের লড়াই, যে নিজের আধিপত্য বিস্তার করা বিশ্বকে কার্যত যুদ্ধের তীর প্রান্তে উপনীত করে। আর বিশ্ব রাজনীতির এই যুদ্ধের অবস্থায় আমরা ঠান্ডা যুদ্ধ হিসাবে জানি। তাহলে এটা গেল। তাহলে প্রশ্ন আসতে হবে ঠান্ডা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ঠান্ডা যুদ্ধের যদি আমরা অর্থ বলি তাহলে প্রথমেই বলা হলো যে কোন যুদ্ধের অবস্থাকে বোঝায় না, আবার শান্তির অবস্থাও বোঝায় না। এই যেটা বলেছে ঠান্ডা যুদ্ধ বলতে আমরা বুঝছি যে কোন যুদ্ধের অবস্থাকে বোঝায় না, আবার শান্তির অবস্থাও বোঝায় না। ঠান্ডা যুদ্ধ বলতে না যুদ্ধ না শান্তি, নেইদার পিস নট ওয়ার, এমন এক উত্তেজনাময় অস্থিরতার অবস্থাকে বোঝায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে H.W. ব্র্যান্ড এর মতে তিনি কি বলছেন? দ্য কোল্ড ওয়ার ওয়াজ নট ওয়ার অ্যাট অল বাট simply the management of national interest in a world of competing powers। অর্থাৎ যদি আমরা দেখি যে ঠান্ডা যুদ্ধ কোনো যুদ্ধ নয়, এবং দুটো শক্তি মানে বিশ্বের যে রাজনীতি বা বিশ্বের যে পরিস্থিতি তাদের মধ্যে নিজেদেরকে প্রভাব বিস্তার করা, তো সেটা হচ্ছে ঠান্ডা যুদ্ধ। অর্থাৎ ঠান্ডা যুদ্ধ এক কথা বলতে গেলে না যুদ্ধ না শান্তি। এবার ঠান্ডা যুদ্ধের সংজ্ঞা সম্পর্কে অনেকে অভিমত পোষণ করছেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণই। এখানে আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম ফ্রিডম্যান, তিনি কি বলেছেন যে ঠান্ডা যুদ্ধকে একটি যুদ্ধের একটি নতুন কৌশল বলে বর্ণনা করেছেন। তাহলে এমসিকিউ এর মধ্যে আসতে পারে যে ঠান্ডা যুদ্ধকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে কে বর্ণনা করেছেন? উইলিয়াম ফ্রিডম্যান। তারপর তার মতে ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধের একটি প্রয়োজনীয় স্তর হিসেবে গণ্য করা সঙ্গত নয়। অর্থাৎ এখান থেকে আমাদের এটা দেখতে হবে যে ঠান্ডা যুদ্ধকে যুদ্ধের একটি নতুন কৌশল হিসেবে বর্ণনা করেছেন উইলিয়াম ফ্রিডম্যান। তার লেখা গ্রন্থটার নাম আমাদের মনে রাখতে হবে অ্যান ইন্ট্রোডাকশন টু ওয়ার্ল্ড পলিটিক্স। বার্নেটের যে অভিমত সেটা খুবই গুরুত্বপূর্ণ, গরম শান্তি বলেছেন।
তাহলে ঠান্ডা লড়াইকে কে গরম শান্তি বলেছেন? বার্নেট। পিটার ক্যালভেকো কি বলেছেন? যে তার ওয়ার্ল্ড পলিটিক্স সিন্স 1945 গ্রন্থে ঠান্ডা যুদ্ধ একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুটি মহাশক্তির মধ্যকার সংঘাত বলে উল্লেখ করেছেন। তাহলে এই অভিমতগুলো আমাদের খুবই জানতে হবে, কারণ এগুলো থেকে এমসিকিউ আসে। জোসেফ ফ্রাঙ্কেলের মধ্যে কি বলা হয়েছিল? জোসেফ ফ্রাঙ্কেল ঠান্ডা যুদ্ধ বলতে সাম্যবাদ ও গণতান্ত্রিক মতাদর্শ এবং তাদের প্রবক্তা সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধের সঙ্গে জড়িত সকল ঘটনাকে বোঝায়, এটা বলছেন। আর সাধারণ সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে বলা হয়েছে ঠান্ডা যুদ্ধ হলো পশ্চিমী শক্তিজোট ও সোভিয়েত জোটের মধ্যে উত্তেজনা ও তীব্র প্রতিযোগিতার এমন এক অবস্থা যা যুদ্ধের পরিস্থিতি তৈরি করলেও উভয় পক্ষকে প্রত্যক্ষ সংঘর্ষ বা যুদ্ধ থেকে দূরে সরিয়ে রাখে। তাহলে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ পরিস্থিতি কিন্তু যুদ্ধ হচ্ছে না, তো এইরকম পরিস্থিতিকে আমরা বলি ঠান্ডা লড়াই, অর্থাৎ না শান্তি না ইস্যু। তো এই যে বিষয়গুলো এগুলোকে আমরা বলছি ঠান্ডা লড়াই। এবার ঠান্ডা লড়াইয়ের যেগুলো প্রধান কারণ, যেটা প্রথমেই আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে একসঙ্গেই তারা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছিল, অর্থাৎ মিত্র শক্তির মধ্যে এই যে রাশিয়া এবং আমেরিকা উভয়ই ছিল, কিন্তু পরবর্তী সময় এমন কি হয়ে গেল যে এদের মধ্যে আবার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তো এই যে কারণগুলো, যে কারণগুলোর জন্য তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হলো এবং গোটা বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে গেল। তো এইরকম কি এমন কারণ যেগুলোর জন্য এরকম পরিস্থিতি? তো এখানে আমরা প্রথমেই যেটা কারণ দেখবো, প্রথম থেকে বলা হচ্ছে যে আদর্শগত বিরোধ। আদর্শগত বিরোধ মানে কি? যে একদিকে আমেরিকা ছিল পুঁজিবাদী বা গণতন্ত্র বিশ্বাসী, কিন্তু অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ছিল কমিউনিজম বা সমাজতন্ত্রকে সমর্থন করত। এর ফলে যখন নিজের দুই মধ্যে এই যে আদর্শগত বিরোধ দেখা দিচ্ছে বা পার্থক্য, তাহলে অবশ্যই তাদের যে ক্রিয়াকলাপ তাদের মধ্যে পার্থক্য দেখা দিতেই পারে এবং দিয়েছিল। নেক্সট যদি আমরা দেখি রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা, অর্থাৎ উভয় দেশে একদম শক্তিশালী, এর জন্য নিজের যে রাজনৈতিক প্রভাব সেটা খাটানোর চেষ্টা করবে এবং গোটা বিশ্ব যাতে তাদের কথা মতো চলে সেটার জন্য তাদের মধ্যে লড়াই, সেটাই আমরা পরবর্তী সময়ে ঠান্ডা যুদ্ধের কারণ হিসেবে দেখতে পাই। এই যে বলা হচ্ছে উভয় দেশেই বিশ্ব জুড়ে নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য চেষ্টা করত, যা একে অপরের সঙ্গে সংঘাতের সৃষ্টি করত। তারপর এখানে আমরা দেখলাম যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা। উভয় শক্তি পারমাণবিক অস্ত্র তৈরি ও মজুত করতে শুরু করে, যা যুদ্ধের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। আদর্শগত বিরোধ আমরা দেখলামই যে যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও পুঁজিবাদী অর্থনীতির পক্ষে এবং সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রের পক্ষে ছিল। এই আদর্শগত পার্থক্য তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। প্রক্সি যুদ্ধ, এখানে আমরা নতুন একটা টার্ম পাচ্ছি, প্রক্সি যুদ্ধ বা প্রক্সি ওয়ার। প্রক্সি ওয়ার কথাটার অর্থ হচ্ছে যে নিজে যুদ্ধে অংশগ্রহণ করবে না, তাদের যে তৃতীয় কোনো শক্তির দ্বারা মনে করো যুদ্ধ হবে। এই যে সরাসরি যুদ্ধ না করে উভয় পক্ষই তৃতীয় দেশগুলোতে নিজেদের অনুগত শক্তি তৈরি করে এবং তাদের মাধ্যমে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে। তো অর্থাৎ প্রক্সি ওয়ার বা প্রক্সি যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা রাশিয়া এবং আমেরিকার ক্ষেত্রে যদি দেখি তারা নিজেদের মধ্যে কখনোই লড়াই করেনি, কিন্তু তৃতীয় শক্তি, অর্থাৎ যেমন আমরা যদি এখানে পরবর্তী সময় যখন পড়বো কোরিয়া সংকট কি, আফগান সমস্যা কি, কিউবার সংকট কি, সেই বিষয়গুলোতে আমরা ভালো মতো করে এই প্রক্সি ওয়ার বা প্রক্সি যুদ্ধ কৌশলটা আমরা বুঝতে পারবো। তো এইখানে এই প্রক্সি ওয়ার বা প্রক্সি যুদ্ধ, আচ্ছা এখানে ঠান্ডা লড়াইয়ের যদি আরেকটা বৈশিষ্ট্য দেখি তাহলে আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক, এখানে আন্তর্জাতিক সম্পর্কের কি, এই যে ঠান্ডা লড়াই আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে, বিভিন্ন দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় এবং জোটবদ্ধ সম্পর্ক তৈরি হয়। এটা আমরা কোরিয়া সংকট যখন, তখনও আমরা ডিটেলসে আলোচনা করব যে কোরিয়া সংকটে কি কিভাবে কোরিয়াকে উত্তর এবং দক্ষিণ, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করা হয় এবং কোন উত্তর কোরিয়াতে কে নিজেদের প্রভাব বিস্তার করে এবং দক্ষিণ কোরিয়াতে কে নিজেদের প্রভাব বিস্তার করে। সেম একই রকম করে চীন সমস্যা যখন আমরা পড়বো সেখানে আমরা দেখবো। তো এই যে আন্তর্জাতিক সম্পর্ক, সামরিক জোট আমরা দেখবো যে এদিকে এই ঠান্ডা লড়াইয়ের যদি আমরা একটা বৈশিষ্ট্য দেখি তার মধ্যে আমরা দেখবো সামরিক জোট। এবার সামরিক জোট মানে কি,
আমেরিকা চাচ্ছে তার নিয়ন্ত্রণাধীন একটা সামরিক জোট গঠন করা, যেমন ন্যাটোর যদি আমরা বলতে পারি, এবং এর বিরুদ্ধে রাশিয়া তাদের একটা সামরিক জোট তৈরি করলো, সেটা হচ্ছে ওয়ারশ জোট। এগুলো আর অর্থনৈতিক প্রতিযোগিতা, উভয় পক্ষেই অর্থনৈতিক সাহায্য ও বাণিজ্যিক সম্পর্ক ব্যবহার করে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করে। আমরা প্রথমেই জানি যে এরা উভয়ই একটা অর্থনৈতিক দিক থেকে একটা শক্তিশালী রাষ্ট্র। এর জন্য অর্থনৈতিক প্রতিযোগিতাটাও আমরা এই ঠান্ডা লড়াইয়ের একটা বৈশিষ্ট্য হিসেবে দেখতে পাই। তাহলে এটা ঠান্ডা লড়াইয়ের যদি আমরা কারণগুলো দেখবো, আদর্শগত বিরোধ আর রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা, এগুলো আমরা জানি। আর ঠান্ডা লড়াইয়ের যদি মূল কারণ বলা হয়, তাহলে মূল কারণ হচ্ছে আদর্শগত বিরোধ, যে আদর্শগত বিরোধের জন্যই ঠান্ডা লড়াইয়ের উদ্ভব হয়। ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্যগুলো যদি আমরা তাহলে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা আমরা দেখলাম, আদর্শগত বিরোধ, প্রক্সি যুদ্ধ। তাহলে প্রশ্ন আসতে পারে প্রক্সি যুদ্ধ কথাটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? তা ঠান্ডা লড়াই। তাহলে অপশন দিতে পারেন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই, নাকি জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে ঠান্ডা লড়াইয়ের সঙ্গে প্রক্সি যুদ্ধ কথাটি জড়িত। তাহলে আজকে যে আমরা দেখলাম যে ঠান্ডা লড়াই কি, ঠান্ডা লড়াই সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কি কি অভিমত পোষণ করেছেন, ঠান্ডা লড়াইয়ের কারণ কি, ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্যগুলো কি। তাহলে মেনলি এই 4টা পয়েন্ট আমরা দেখলাম। আমরা যদি এই 4টা পয়েন্ট আরেকবার বলি, তো ঠান্ডা লড়াই মানে হচ্ছে যে রাশিয়া এবং সোভিয়েত, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আদর্শগত বিরোধ নিয়ে যে একটা না শান্তি না যুদ্ধ এইরকম একটা পরিস্থিতি, সেটাকে আমরা ঠান্ডা লড়াই বলছি। আর ঠান্ডা লড়াই শব্দটা যদি আমরা দেখি যে প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ, এগুলো আমাদের মনে রাখবো। আর ঠান্ডা লড়াই কোন সময় হয়েছিল, তাহলে আমরা বলবো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। ঠান্ডা লড়াই কোন দুটো রাষ্ট্রের মধ্যে হয়েছিল? রাশিয়া এবং আমেরিকার মধ্যে। তো ঠান্ডা লড়াই সম্পর্কে কোন রাষ্ট্রবিজ্ঞানী কি অভিমত বলে দিয়েছেন সেগুলো আমাদের জানতে হবে। যে বার্ন কি বলেছেন, ফ্রিডম্যান কি বলেছেন, তো এই যে বিষয়গুলো আমাদের জানতে হবে। তারপর ঠান্ডা লড়াইয়ের কারণগুলো, যে ঠান্ডা লড়াইয়ের মূল কারণ হচ্ছে মতাদর্শগত বিরোধ, এটা আমাদের জানতে হবে। এবং